প্রথমে কার কাছে যাব? ডক্টর মোমেন, আপনার কাছে আমি প্রথমে আসি। আপনি জানেন যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এটি কি ধরনের উদ্যোগ থেকে আসলো? আপনার এই চিঠিটা কিন্তু অনেকদিন আগের, এইটা গত ডিসেম্বরের 29শে ডিসেম্বর ইউনূস সরকারের রাজত্ব সময় দিয়েছে। তিনজন ইউএন স্পেশাল রিপোর্টার এই আপনার রিপোর্টটা 18 পেজের রিপোর্ট তৈরি করেছেন। আমরা এতদিন ধরে আওয়ামী লীগ ঘরানার লোকরা যারা, কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, কিংবা আপনারা যারা সাংবাদিক কোনো দল করেন না, আপনার বস্তুনিষ্ঠ সংবাদ আপনার প্রচার করেন, সেগুলো আমরা এতদিন ধরে বলেছি। কিন্তু এইবারে ইউএন এর তিনজন আপনার বিশেষজ্ঞ, সে রিপোর্ট স্পেশাল রিপোর্টার, তারা এই তথ্যটা দিয়েছে। আমরা যে কথাগুলো বলেছি সেইগুলোই তারা বিশদভাবে লিখেছে, এবং সেইগুলো তারা যেগুলো বলেছে, তিনজন যারা, একজন ইউএন হিউম্যান রাইটস স্পেশাল রিপোর্টার হিউম্যান রাইটস, আরেকজন হচ্ছেন গিয়ে স্পেশাল রিপোর্টার ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস অ্যান্ড লয়ার্স, আরেকজন হচ্ছেন গিয়ে রিপোর্টার ওয়ার্কিং গ্রুপ অফ আরবিট্রারি ডিটেনশন। এরা সবাই ক্ষমতাবান, এবং তাদের রিপোর্টগুলো ইউএন এবং অন্যান্য সদস্য রাষ্ট্র খুব আপনার সিরিয়াসলি দেখে। তো তাদের রিপোর্টটা তারা দিয়েছেন, ইউনূস সরকার কোনো উত্তর দেয়নি, তাই তারা এখন পাবলিক করে দিয়েছেন। এইটা একটা আমাদের যারা লোক, আওয়ামী লীগ বলেন কিংবা আওয়ামী লীগ গভর্নর, কিংবা যারা আপনার বস্তুনিষ্ঠ সংবাদপত্র, তাদের জন্য এটা খুব বড় হাতিয়ার। কারণ এইখানে তারা যেগুলো তুলে ধরেছেন, তারা তুলে ধরেছেন যে বাংলাদেশে এই ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বন্ধ, ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি বন্ধ, এগুলো ব্যান করে দিয়েছে। এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন এন্ড মিডিয়া, পার্টিসিপেশন ইন পাবলিক অ্যাফেয়ার্স, ফেয়ার ট্রায়াল রাইটস, প্রোটেকশন ফ্রম টর্চার অ্যান্ড আরবিট্রারি ডিটেনশন। তারপরে বিশেষ করে আওয়ামী লীগের উপর যে ব্যান করেছে সরকার, এটা তারা বলেছেন অবৈধ। এবং বিশেষ করে এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যে আমাদের যে ট্রাইব্যুনালটা, এইগুলোতে কয়েকটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, তারা বলছেন সে অ্যামেন্ডমেন্টগুলো বৈধভাবে ডিউ প্রসেস হয়নি, এবং অ্যামেন্ডমেন্টগুলো একটি ব্যক্তি বিশেষের উপরে এই কেস হতে পারে, কিন্তু সারা পার্টি, সারা অর্গানাইজেশনকে পিন পয়েন্ট না করে ব্যান করা, এইটা কেন হয়েছে এটা এক্সপ্লেনেশন চাইছেন তারা। তারা বলেছেন শেখ হাসিনার যে বিচারটা হয়েছে সেইটা মিসইউজ অফ জাস্টিস, কারণ তাকে তার ব্যক্তিগত কাউন্সিল, চয়েস অফ কাউন্সিল, উকিল নিয়োগ করতে দেয়নি। যেগুলো তথ্য ওখানে এভিডেন্স পেশ করা হয়েছে এগুলো একপেশি। তারপরে তারা বলেছেন যে কাউন্সিল যিনি হয়েছেন তাদের পরিবারকে আপনার ধমক দেওয়া হয়েছে, দে আর আন্ডার প্রেশার, হ্যারাস করা হয়েছে। এইগুলো সবই জাস্টিসের, ফেয়ার জাস্টিস সিস্টেমের পরিপন্থী। এবং তারা বলেছেন যে এই ডিসপ্রপোর্শনেট যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এইটার ফলে আপনার এদের হিউম্যান রাইটস, তাদের রাইটসগুলো অ্যাডভোকেসির এইগুলো বন্ধ করে দেওয়া হয়। তারা আবার বলছেন যে মিসইউজ অফ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইমস লজ। তারা বলেছেন যে তোমাদের এই যে 1973-তে আইনটা ছিল, সেইটা তোমরা যে পরপর অনেকগুলো অবৈধভাবে অ্যামেন্ডমেন্ট করেছো, এটা মিসইউজ অফ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইমস লজ। তারা কোয়েশ্চেন করেছেন যে অ্যামেন্ডমেন্টগুলো তোমরা কিভাবে করেছো সেটা এক্সপ্লেন করো, এবং এইগুলোর গ্রহণযোগ্যতা সম্পর্কে তারা বলেছেন যে এই অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট অফ 2009 এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ 1973, এইগুলো তোমরা ডিস্টর্ট করে ধ্বংস করেছো। হ্যাঁ, তোমরা সেই জন্যে এই যে কনফিসকেশন অফ প্রপার্টি, তারপর ডিসলিউশন অফ এন অর্গানাইজেশন, এই সবগুলোই তোমরা এর আন্ডারে নিয়ে এসেছো, এইগুলো গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে এই প্রসেসগুলো সাপ্রেশন অফ লফুল পলিটিক্যাল অপোজিশন রাদার দেন সিকিউরিটি থ্রেটস। তারা রেস্ট্রিকশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া হবে না কোথাও, এইগুলো বলেছেন যে
কোনোভাবেই গ্রহণযোগ্য না। হিউম্যান বিইং হিসেবে শেখ হাসিনার রাইটস আছে বক্তব্য দেওয়ার জন্য এবং এইগুলো পিসফুল অ্যাসেম্বলি করার জন্য, এইগুলো রাইট আছে। তারা বলেছেন যে আরবিট্রারি ডিটেনশন, এই টর্চার, কাস্টোডিয়াল ডেথ, এই যে জেলের মধ্যে লোক মারা যায়, এইগুলো এক্সপ্লেন করো। আর এই যে হাজার হাজার লোক আন্ডার ডেভিল হান্ট অ্যান্ড ডেভিল হান্ট 2, এই যে অপারেশনে, এইগুলো কোনোভাবে আপনার সিভিলাইজ সোসাইটি গ্রহণযোগ্য না। তারা খুব কড়া কথা বলেছেন। এটা বলেছেন যে তোমাদের এই প্রত্যেকটা সেইতে ডিউ প্রসেস মেনটেন করা হয়নি, এইগুলো আরবিট্রারি হয়েছে। শেখ হাসিনাকে অ্যাবসেন্টিয়া ফাঁসি দিয়েছে, যেটা গ্রহণযোগ্য নয়। ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল প্রসিডিংস, ডিনায়াল অফ কাউন্সিল অফ চয়েস, ইনসাফিসিয়েন্ট টাইম, হ্যারাসমেন্ট অফ ডিফেন্স লয়ার্স, ফেয়ার ট্রায়াল হয়নি সেটা তারা বলছেন। তোমরা ফেয়ার ট্রায়াল যে হয় নাই, হ্যাঁ, তোমরা যে সেইটা এক্সপ্লেন করো, কিভাবে এটা ফেয়ার তোমাদের মনে হয়। হ্যাঁ, তোমরা মনে হয় তোমরা পলিটিক্যালি মোটিভেটেড জাজমেন্ট, যে জাজগুলো নিয়োগ করেছো এবং যেগুলো সেগুলো তাদের কোয়ালিটি সম্পর্কে, কোয়ালিফিকেশন সম্পর্কে তারা বলেছেন যে এটা উপযুক্ত নয়। তারা বলছেন ইন দি প্রসেস তোমরা ডিফারেন্সাইজিং দি লার্জ কমিউনিটি ইন দ্য প্রসেস, তোমরা ডেমোক্রেটিক নর্ম এন্ড সিভিক পার্টিসিপেশনকে রেস্ট্রিক্টেড করে ফেলেছ। সেই জন্য সরকারকে এক্সপ্লেন, ইউনূস সরকার তার উত্তর দেয় নাই। এখন তারা এই তারেক সরকারকে একই প্রশ্ন, এবং এটা খুব উপযুক্ত সময় করেছে। কারণ আমি মনে করি এটি যে আমাদের জন্য খুব বড় হাতিয়ার। আমরা এতদিন যখন আমাদের এই যে দুরবস্থা, দেশে যে অন্যায়, অত্যাচার, অ্যাট্রোসিটিস, এগুলো বললে ওরা মনে করতো এরা আওয়ামী লীগের লোক, সুতরাং তারা একপেশি বক্তব্য দিচ্ছে। এখন এটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি বক্তব্য দিয়েছে, সুতরাং এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর এটা খুব ভালো সময়ে, কারণ বাংলাদেশ শেখ হাসিনার সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিলেন 2019 সালে। একটি ছিল যে আমরা এই দিল্লিতে WHO রিজিওনাল ডিরেক্টর পজিশনের জন্য আমরা কন্টেস্ট করব। আরেকটা ছিল যে 81st সেশনে 2026 সালে ইউএন এর জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের জন্য আমরা ক্যান্ডিডেট দেব। আরেকটি ছিল 2031 এবং 32 সালে সিকিউরিটি কাউন্সিলে আমরা কন্টেস্ট করব। এগুলো ব্লক করে রাখতে হয়। ব্লকটা এইভাবে করা হয়, অন্য দেশ দেখা যায় ওই স্লটটা খালি, তখন আপনি ব্লকটা করেন। ব্লক করে সবাইকে জানেন যে আমরা ইন্টেনশন আমাদের ক্যান্ডিডেট দিতে চাই। 81st সেশন আমরা ক্যান্ডিডেট দেব বলে আমরা এটা ব্লক করে রেখেছি। এইবারে বাংলাদেশ সরকার ওনাদের ফরেন মিনিস্টার ডক্টর খলিলকে এই জন্য মনোনীত করেছেন। এই যে তথ্যটা বের হয়েছে, এখন এই তথ্যগুলো যদি সব বিভিন্ন সদস্য রাষ্ট্রের কাছে যায়, তাহলে তারা প্রশ্ন করবে খলিল সাহেবকে যে আপনি আমাদের ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হতে চান, আপনার দেশে এই ধরনের মিডিয়েবল কাজ হচ্ছে কিভাবে? লোকরে আপনার পাথর দিয়ে পিটে মেরে ফেলতেছেন, সে এক্সটর্শন মানি দেয়নি বলে আপনি একটা হিন্দু লোকরে আপনার মিডিয়েবল এইজের মধ্যে জ্বালায় পুড়ায় মেরে ফেলেছেন। এই প্রশ্ন ওনাকেও দিতে হবে। তখন তিনার ক্যান্ডিডেসি উঠবি। সুতরাং তখন তিনি তখন বাংলাদেশ সরকারকে বলবেন যে তোমরা এর একটা বিহিত ব্যবস্থা করো, নিষেধাজ্ঞা উইথড্র করো আওয়ামী লীগের থেকে। আমরা মানে আশা করবেন কিনা সেটা তো ওনার ব্যক্তিগত। ওনার উপর প্রেশারটা আসবে, সরকারের উপর প্রেশার আসবে, এবং সেই জন্য আমরা ওই ওয়েলকাম দিস রিপোর্ট, এবং এইটার উপরে আমাদের এখন কাজ করতে হবে। জি ডক্টর মোমেন, এইরকম চিঠি আমি শিওর যে আপনারা ক্ষমতায় থাকতে আপনারা শত শত পেয়েছেন। আপনারা কি সেগুলো আমলে নিয়েছিলেন? আমরা একটা চিঠি পেয়েছিলাম, সেইটা আমি আশা করেছিলাম যে এখানে আইরিন খানও থাকবেন এই স্পেশাল, কারণ বাংলাদেশে শেখ হাসিনা ওনাকে অ্যাপ্রুভ করেছিলেন ওনাকে জেনে শুনে, যে উনি যদিও তারিক জিয়ার আত্মীয়, উনি বলেছিলেন যে না, শি হ্যাজ দ্য স্পিরিট, এবং বাঙালি মেয়ে অত উপরে উঠেছে, সুতরাং আমরা তাকে সাপোর্ট দিব। তাই উনি সাপোর্ট দিয়েছিলেন। তখন শি বিকেম ইউএন রিপোর্টিয়ার, স্পেশাল রিপোর্টিয়ার। তিনি ন্যাশনালিটি ছিল তার আপনার সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের, কিন্তু যেহেতু বাংলাদেশ অরিজিন, সেই জন্য আমাদের একটা নমিনেশন প্রয়োজন ছিল, অনুমোদন শেখ হাসিনা দিয়েছিলেন এইভাবে যে এটা বাঙালি মেয়ে,
এবং সে এত উপরে উঠেছে এবং নিশ্চয়ই তার এথিক্যাল এন্ড মরাল ভ্যালুস থাকবে। হ্যাঁ, এইসব কারণে যাই হোক, সেটা মহানুভবতা, শেখ হাসিনার মহানুভবতা। এক সময় আপনার মিসেস মওদুদ আহমদের বউকেও তিনি একটি ইয়েতে জেনে শুনে ওনাকে দিয়েছিলেন, এই জন্যে যে কবির সাহেবের মেয়ে এবং এত এই বাঙালি মেয়ে অত উপরে উঠেছে, তখন তাকে প্রমোট করা উচিত। সেই কারণে সি না হ্যাজ না বিন নাও। এইটা যেটা হলো, আমরা এসব পেয়েছি, আমি মন্ত্রী থাকতেও পেয়েছি। একটি রিপোর্ট আমাদের খুব বিচলিত করেছিল। সেইটা তখন এই স্পেশাল রেপোর্টিয়ার দেশে গুমের আপনার 79 পিপল বাংলাদেশে শেখ হাসিনার এই 15 বছর গুম হয়েছে বলে ওরা একটা লিস্ট দিয়েছিলেন। তখন আমরা এইটার জন্যে খুব কাজ করি। আমরা সাথে সাথে পুলিশের কাছে খবর, আমাদের হিউম্যান রাইটস কমিশন কোনো খবর টবর রাখে না, আমরা তাই পুলিশের কাছে তথ্য চাই, পুলিশ দিতে দেরি করে বা দেয়। আমি তখন এই এই ওর প্রেক্ষিতে আমরা এই রিপোর্টের কাছে চিঠি লিখি যে 79 পিপল তোমরা গুম করে বলেছ, এর মধ্যে 5জন না 6জন আপনার 3-4জন ভারতীয়, ওরা চলে গেছে, ভারতে থাকে, আর 10-12 জন দেশেই ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতে, সংসারে থাকে, গুমটুম নাই। আর কয়েকটি ফলস অ্যালার্ম, সেইগুলো কি না, যেমন আমার দুটো গুমের কাহিনী আমি বলতে পারি, আমাদের বিখ্যাত গুম দুইটা। একটা হচ্ছে ফরহাদ মাজার, উনি হঠাৎ করে গুম হয়ে গেলেন, আর ওনার বউ যেহেতু আমাদের নেত্রীর খুব ঘনিষ্ঠ, এই ফরিদা, যে বর্তমানে কিছুদিন আগে অ্যাডভাইজার ছিলেন, সুতরাং এটার উপরে বেশ এমফেসিস হয়। আর ফরহাদ মাজারকে তো আমার নেত্রীও, আমাদের শেখ হাসিনা উনি পছন্দ করতেন, হ্যাঁ, চিন্তক হিসাবে, থট প্রভোকিং ম্যান হিসেবে। আর আরেকজন ছিল সেই রিজওয়ানা হাসানের বর, উনি আপনার আমাদের নসরুল হামিদ উনার ঘনিষ্ঠ ছিলেন, এবং সেই কারণে ওনারা খুব জোর দিলেন এই দুজন, এই দুই গুম পরে দেখা যায় যে দুজনেই পাওয়া যায়। আর ছিল, আমরা এই গুমের লিস্ট থেকে 79-এর মধ্যে অধিকাংশেরই আমরা তথ্য দেখলাম যে গুমটুম নাই, 25 জন ওয়াজ এবসকন্ডিং ফ্রম জাস্টিস। আমরা এই লিস্টগুলো তখন ওদের বলি যে এই এই হলো তোমাদের লিস্ট। এরপরে অ্যাপোর্টিয়াররা আমাদের আর কোনো বিরক্ত করে নাই, এবং এই চিঠি দেওয়ার পরে তারা চুপ হয়। আমি তখন অবশ্য So, এই চিঠি দিতে, আমাদের একটু বলি, দিতে দেরি হয়েছিল, সেই জন্য আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের ফরেন মিনিস্ট্রিতে এই ধরনের সময় সময় অভিযোগ আসতে পারে, শুধু আমি একটা উইং করতে চাই, হিউম্যান রাইটস উইং ইন দি ফরেন মিনিস্ট্রি। সেইটা শেষ পর্যন্ত হয় নাই, বিকজ যাই হোক কোনো কারণে হয়নি। এইগুলো এখন এরা একটা দিয়েছে, এরপরে কয়েকদিন পরে পরে আরেক অনেকগুলো এই ধরনের আসবে বলে আমার ধারণা। জি, প্রফেসর কার্জন, আপনার কাছে কি মনে হয় সরকার এই ধরনের যে রিমার্কস গুলো, চিঠিগুলো কতটা আমলে নিতে বাধ্য কিংবা প্রেসার ফিল করবে? আপনাকে ধন্যবাদ। মানে আমাদের যেটা হয় যে, মানে ইউনাইটেড নেশনস যেহেতু আমরা ওইটার এই প্রফেসর কার্জন, আপনি যদি একটু কষ্ট করে সামনে এগিয়ে বসতেন। জি জি। আমাদের মতো দেশে ধরেন আমরা যেহেতু জাতিসংঘের সদস্য রাষ্ট্র, তো আমাদের উপরে তো একটা অব্লিগেশন আছে, কিন্তু এইটা আসলে আমরা যেটা ম্যান্ডেটরি অব্লিগেশন বলি। হ্যাঁ, জাতিসংঘ আসলে, যেমন সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে এটা সাথে সাথে অ্যাড্রেস করলে ভালো, যদি অ্যাড্রেস না করেন একটু সময় নিয়ে। তো এইটাতে হয় কি যে আপনার এক ধরনের প্রেশার হয়, কিন্তু এইটাও ঠিক যে এই যে জাতিসংঘ দেখেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ হচ্ছে, ইসরায়েল দিনের পর দিন জেনোসাইড করছে, তারপরে এরকম আপনি রোহিঙ্গাদের যেভাবে নৃতাত্ত্বিক মানে এথনিক ক্লিনজিং হয়েছে, অনেক ক্ষেত্রেই জাতিসংঘ নানা রকম মানে উদ্যোগ আয়োজন করেছে এবং সেটাতে মানে খুব একটা কাজের কাজ কিছু হয়নি। আবার এটাও ঠিক যে আপনি যদি জাতিসংঘের কোনো কিছুকে পাত্তা না দেন, তাহলে পরে সেইটার যে একটা লং টার্ম ইম্প্যাক্ট, সেইটাও কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। যে আপনি যেহেতু মানে আমাদের বাংলাদেশের মতো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশাল একটা ফান্ডিং করে জাতিসংঘকে, এবং তারা যেহেতু পরাশক্তি, তারা অনেক কিছু মানে তোয়াক্কা না করলেও চলে। কিন্তু আমাদের মতো দেশে ধরেন আমরা পিস কিপিং মিশনে আমাদের সামরিক বাহিনী যায়, তারপরে আরো বেশ কিছু জায়গায় টিকা দেওয়া টাওয়া, বেশ কিছু বিষয়ে তাদের সহযোগিতা নিতে হয়। হ্যাঁ, তো এই নানা কারণে কিছু অব্লিগেশন তো থাকেই, কিছু অব্লিগেশন থাকেই।
আবার এটাকে যে আপনার মানে একদম ম্যান্ডেটরি তাও না, কারণ জাতিসংঘ নিয়েই তো অনেক সমালোচনা আছে যে আপনার জাতিসংঘের যে সাধারণ পরিষদ তারা কোনো রেজলিউশন নিলে সেটা তো কারো উপর বাধ্য করি না। আবার তারা সিকিউরিটি কাউন্সিল যদি কোনো কিছু করে সেটাও আবার পাঁচটা যে আপনার পার্মানেন্ট মেম্বার তাদের মানে সবার একমত হতে হয়। তো নানা কারণে আপনার এটা যে জাতিসংঘ এটা দিলেই যে সাথে সাথে কিছু হয়ে যাবে বিষয়টা এরকম না। আবার এটা একদম যে আপনি তোয়াক্কা করবেন না মানে সেইটারও একটা ইমপ্লিকেশনস আছে। আর এইখানে যেটা হয়েছে যে আপনার জাতিসংঘ এটা দিয়েছে 29শে নভেম্বর, তাই না? ডিসেম্বর। কিন্তু নির্বাচনের আগে, হুম। হ্যাঁ নির্বাচনের আগে, এবং যখন এটা কোনো তোয়াক্কা করেনি তখন তারা এটা পাবলিক করে দিয়েছে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যেটা বললেন। এবং সেইটাতে উনি যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে এটা জাতিসংঘের তরফ থেকে আসাতে একটা মানে একটা প্রেশার হবে এবং এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার এবং আমাদের যারা ডোনার্স মানে আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার, হ্যাঁ তারাও দেখবে যে এখানে আসলে কি হচ্ছে। হ্যাঁ ইতিমধ্যে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল লরিয়েট ছিলেন, কিন্তু তার যে ভাবমূর্তি ছিল আন্তর্জাতিকভাবে সেটা তো নষ্ট হয়ে গেছে। যে আপনার মানবাধিকার লঙ্ঘন, তারপর সংখ্যালঘুদের যে মাইনরিটি রাইটস লঙ্ঘন, মব ভায়োলেন্স, তারপরে আপনার তার যে নানা রকমের কর্মকাণ্ড সেটা যেভাবে বিভিন্নভাবে উন্মোচিত হয়েছে তাতে করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যে মানে যে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবমূর্তি ছিল সেইটা আর নাই। আর আরেকটা যেটা সম্প্রতি এটা পাঠিয়েছে আপনার কিংসলে নেপলে, এটা হচ্ছে আপনার একটা লন্ডনের একটা মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজড ল ফার্ম। হ্যাঁ এইটার ক্ষেত্রেও ধরেন ওই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা ইচ্ছা করলে আমলে নিতে পারে, ইচ্ছা করলে আমলে নাও নিতে পারে। এবং ওখানকার চিফ প্রসিকিউটর তিনি তো বলেছেন যে এটা আদালত অবমাননার শামিল। হ্যাঁ এবং এটাকে তিনি বলেছেন যে তারা এরকম কিছু পান। তো বিষয় যেটা হচ্ছে যে আমরা ওই 2010 সালে যখন আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা গঠিত হয় এবং 1971 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছিলেন তাদের বিচারের জন্য, হ্যাঁ তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে এইটার প্রতি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা মানে জাতীয় আন্তর্জাতিকভাবে বিপুল একটা অ্যাটেনশন থাকে এবং সেটার আপনার কিভাবে বিচার চলছে, বিচার প্রক্রিয়া, কারা বিচারক কারা আইনজীবী, ঠিক মতো ডিউ প্রসেস অফ ল হচ্ছে কিনা, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়। যদিও আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যথার্থভাবে সেটা করেছেন, কিছু ভুলভ্রান্তি হয়েছে মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে যে বিচারটা হয়েছে ভুলভ্রান্তি কিছু হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এইটাও আমাদের মনে রাখতে, বলেন তো, আমি তো কোনো ভুল দেখি না, কোন জায়গাটাতে ভুল হয়েছিল? স্কাইপি কনভারসেশন যে তো হ্যাকিং, এখনো তো আইসিটির একজন প্রসিকিউটরের কার জন্য হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেল না? এবং ওই স্কাইপি কেলেঙ্কারি, আমি তো তখন বাংলাদেশে, আই নো দ্যাট স্কাইপিতে তিনি কি আলাপ করেছিলেন, তিনি ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল সেইখানের একজন অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ করেছিলেন। হোয়াট ইজ দ্য রং দেয়ার? আমাকে একটু শেষ করতে দেন। আপনি যেটা হয়েছে যে পৃথিবীতে এ পর্যন্ত যত আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে, নুরেমবার্গ ট্রাইব্যুনাল, টোকিও ট্রাইব্যুনাল, মানে একদম ফেয়ারলি করার পরেও সেটার বিরুদ্ধে সমালোচনা হয়েছে। যেমন নুরেমবার্গ ট্রাইব্যুনাল কোথা থেকে? এবং স্কাইপ কেলেঙ্কারি যেটা বলে ওটা তো কোনো কেলেঙ্কারি ছিল না। আপনি যদি ওই কনভারসেশনটা শুনলে পরে যে কেউ আশ্বস্ত হবে বিচার সঠিকভাবে হচ্ছে। ওই স্কাইপে যেটা ফাঁস হয়েছিল বিচারকের কথা, ওইটা শুনলে যে কেউ একদম নিশ্চিত হবে যে বিচার সঠিকভাবে হচ্ছে। বেটার দেন নুরেমবার্গ, এক্স্যাক্টলি যেগুলো কনভিক্ট গুলো যা হয়েছিল তাদের একটা আমাকে শেষ করতে দেন যে ছিল যেটা নুরেমবার্গ ওই শেখ হাসিনার সময় যে বিচারটা ওটা মোটামুটি মানে ভালোভাবে একটা বিচার হলেও এইটা এমন ভাবে প্রোপাগান্ডা করা হয়েছে, ওই ভালো বিচারটাও কিন্তু বিতর্কিত হয়েছে। এবং আপনি যদি ভালো মানে মোটামুটি ভাবে ডিউ প্রসেস অফ ল ফলো করে বিচারও করেন, ওই যে নুরেমবার্গ ট্রাইব্যুনালে যেটা হয়েছে সেটাকেও সমালোচনা করার জন্য বলা হয় ভিক্টর জাস্টিস। হ্যাঁ তো আমি সেই কথাটা বলছি যে পৃথিবীতে আন্তর্জাতিক অপরাধের যে বিচার সেটা সব জায়গায় কম বেশি সমালোচনার মুখে পড়েছে, কিন্তু আমাদের একটা ভালো বিচার করার পরেও এমন ভাবে প্রোপাগান্ডা হয়েছে যে মনে হচ্ছে যে এটা কোনো বিচারই হয়নি।
হ্যাঁ, তা আমি সেই কথাটা বলছি। আর এখন যেটা হচ্ছে এটা তো আপনার মানে এটা তো প্রত্যেকটা এটা তো জায়গা পুরো কাঙ্গারু কোর্ট। সেই জিনিসটা আপনার দেখেন যে আপনার কিংসলে নেপলে তাদের যে চিঠি 10 পৃষ্ঠার চিঠি, সেখানে তারা ABCD তে বলেছে ল্যাক অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রথমটা, তারপরে বলেছে প্রসিকিউটোরিয়াল বায়াস, তারপরে সি তে বলেছে ডিনায়াল অফ ডিউ প্রসেস অ্যান্ড ফেয়ার ট্রায়াল রাইটস, আর ডি তে বলেছে ইমপ্রপার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অ্যান্ড ইম্পোজিশন অফ দ্য ডেথ পেনাল্টি। হ্যাঁ, তো এই যে আপনার তারপরে তারা বিস্তারিত আলোচনা করেছে প্রত্যেকটা পয়েন্টে, এবং সেই কথাটা কিন্তু 5ই আগস্টের পরে আমি মানে বাংলাদেশ থেকে কথা বলা তো ভীষণ ঝুঁকিপূর্ণ, এবং ইতিমধ্যেই জানেন যে আমি গ্রেপ্তার হয়ে জেলের ভিতরে 3 মাসের বেশি আমি কাটিয়ে এসেছি, এবং সেটারও একটা প্রধান কারণ ছিল আইসিটি নিয়ে কথা বলা। যে আইসিটি নিয়ে আমি যে কথা বলেছি সেটা হচ্ছে যে আপনার এই যে মানে সাবেক প্রধানমন্ত্রীর সময় যে সমস্ত হত্যাকাণ্ড, শক্তি প্রয়োগের কথা এসছে, এটা তো আন্তর্জাতিক অপরাধের মধ্যে পড়বে না, এটা তো ইন্টারন্যাশনাল ক্রাইম হবে না। কারণ এই সময়ে আপনার কোনো যুদ্ধ ছিল না, গৃহযুদ্ধ ছিল না, আর্ম কনফ্লিক্ট ছিল না, এবং এইটা ছিল একটা আপনি ছাত্র জনতার অভ্যুত্থান, সেই পরিস্থিতি, এবং তাদের একটা মানে সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ, সেই সময় ঘটনাগুলো ঘটেছে। তো সেইটা তো আসবে পেনাল কোডের মামলা, কিংবা এটা মানে আমাদের যে রেগুলার ক্রিমিনাল কোর্ট সেইটার মামলা, এটা তো আইসিটির মামলা না। ইয়েস, জিনিসটা কিন্তু বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এটা করা হয়েছিল 1973 সালে। কারণ বঙ্গবন্ধু যখন 1972 সালে 10ই জানুয়ারি ফেরত আসেন, তিনি 14 দিনের ভিতরে 2টা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার কোলাবোরেটরস ট্রাইব্যুনাল অর্ডার, সেটা জারি করা, হ্যাঁ, যাতে কোলাবোরেটর যারা ছিল মানে পাকিস্তানি সেনাবাহিনীর এদেশি সহযোগী, তাদের বিচার করার জন্য। আর একটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশনাল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, যেটা মানে বাংলাদেশের সংবিধান যেন দ্রুততম সময়ের ভিতরে করা যায়। তো উনি এই গুরুত্ব কিন্তু বুঝেছিলেন যে বাংলাদেশটা নতুন রাষ্ট্র হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে একটা সংবিধান করতে হবে, এবং যারা এদেশীয় যারা সহযোগী, কারণ পাকিস্তান সেনাবাহিনী তো পুরো আপনার ইন্ডিয়ান সেনাবাহিনীর কাস্টডিতে, 90,000-এর বেশি। তো তখন ওই বিচার কোলাবোরেটরস ট্রাইব্যুনাল হয়েছিল, সেই বিচার করতে গিয়ে নানা রকম সমস্যা দেখা গেল। সেই সমস্যা দেখার প্রেক্ষিতে প্রথম সংশোধনী করে বোধহয় 47 অনুচ্ছেদে একটা সংশোধনী আনা হলো, এবং সেইটার প্রেক্ষিতে 1973 সালের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেটা করা হয়েছিল মূলত পাকিস্তানের যারা যুদ্ধাপরাধী, মানে পাকিস্তান সেনাবাহিনীর যারা যুদ্ধাপরাধী, এবং তাদের সাথে এদেশীয় যারা আপনার সহযোগী, রাজাকার আল-বদর আল-শামস, এবং তারা হচ্ছে আপনার ওই মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইমসের এই যে আইনটা করা হয়েছে, এইটার জুরিসডিকশন 1971 সালের যে আন্তর্জাতিক অপরাধ সেইটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনার যেটা করা হয়েছে যে আপনার 2024 সালের আগস্টে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, তারা একটা অ্যামেন্ডমেন্ট করে এটার জুরিসডিকশন বাড়িয়েছে। এটা আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এবং ক্রিমিনাল ল, মানে একটা হচ্ছে ক্রিমিনাল ল মানে বিভিন্ন দেশে প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ক্রিমিনাল ল থাকে, আবার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার বিকশিত হয়েছে। এখন এইখানে আপনার ওই তারা যে সংশোধনীটা করে জুরিসডিকশন বাড়িয়েছে, এটা কিন্তু ক্রিমিনাল লয়ের স্পষ্ট লঙ্ঘন। কারণ ভূতাপেক্ষভাবে কিংবা পূর্ববর্তী সময় থেকে আপনি কার্যকর দেখিয়ে, হ্যাঁ, আপনি কোনোভাবে কিন্তু কোনো জুরিসডিকশন বাড়াতে পারেন না। এবং যে আইনটা গঠিত হয়েছিল, যে আইনটা করা হয়েছিল, এবং যে ট্রাইব্যুনালটা করা হয়েছিল 1971 সালের অপরাধের বিচারের জন্য, সেটা আপনি 24 সালের মানে যে ডোমেস্টিক একটা ন্যাশনাল কি বলবো, যে সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই পরিস্থিতিতে যে সমস্ত ঘটনা ঘটলো, সেইটার বিচারের জন্য আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো এইটা কিন্তু খুব মানে এই কথাটা আমি প্রথম থেকেই বলছি, এবং তারা কিন্তু এইখানে একটা মানে খুব সুন্দর করে তারা যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে দিল যে এই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে আপনি আমাদের সংবিধানের আর্টিকেল 35-এ সেখানে বলা হয়েছে যে আপনার এক্সপোজ ফ্যাক্টর লেজিসলেশন করা যাবে না, এবং এটা পৃথিবীর যে কোনো 73-তে জেনোসাইড হয়েছিল, 71-এ জেনোসাইড, আর
24-এ তো ইটস এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, দুটো একেবারে আলাদা। 71-এ জেনোসাইড হয়েছিল একটা এথনিক গ্রুপ, সেই বাঙালি এবং হিন্দুদের মারার একটা সিস্টেমেটিক ছিল। আর 24-এ তো জাস্ট একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কোনোটা 24-এটা কোনোভাবেই জেনোসাইডে পড়ে না, শুধু এই আইনটা এখানে অপ্রযোজ্য। এনিওয়ে, ভেরি স্যাড যে তারা এই ভুলভাল করে, তারা তো অন্যায় কাজ, অবৈধ কাজ সবসময় করেছে এই সরকার, এবং ভেরি আনফর্চুনেট যে তারা মরাল এন্ড এথিক্যাল কোন রকম স্ট্যান্ডার্ড রাখেনি। আচ্ছা, এখানে আমি বলি, ইউএন এর যে রিপোর্টটা দিয়েছে বলেছে যে তোমরা যেগুলো অব্লিগেশন রাজি হয়েছে আপহোল্ড করার জন্য, তোমরা কমিটেড সই করেছো, সেইগুলোই তোমরা ভায়োলেট করেছো, সেই জন্য তোমরা এক্সপ্লেনেশন দাও। হ্যাঁ, সো ইটস নট, আমরা অলরেডি এগুলো করবো বলে বলেছি, তারপরে আমরা এগুলো সব ভায়োলেট করতেছি। সো আমাদের একটা অসুবিধার মধ্যে ফেলেছে বাংলাদেশকে। গভর্নমেন্ট ইগনোর করতে চাইবে কিংবা চুপ করে থাকার, দেখেন না, এই রিপোর্টটাও দেশে অত বেটার হয় নাই, লুকিয়ে রেখেছে। কিন্তু কতদূর লিখে, এখন আমাদের দায়িত্ব হবে যে এই রিপোর্টের প্রেক্ষিতে জোরালো অবস্থান নেওয়া, আন্দোলন গড়ে তোলা, তখন এই রিপোর্টটা আরো শক্তিশালী হবে। আর এখন একটা ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট পাওয়া গেল আর কি। একই সঙ্গে জাতিসংঘের চিঠি এবং মানে এই শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের প্রক্রিয়াটি শুরু, এই দুটোর মধ্যে কোনো সংযোগ আছে কিনা ডক্টর মোমেন? আপনার এই যেটা আইনি প্রক্রিয়া, যেটা তাদের অবস্থান আরো শক্ত হলো। তবে বাংলাদেশ সরকার তো ইতিমধ্যে, আমাদের অ্যাটর্নি জেনারেল বলছেন ওই চিঠি পান নাই, তারা আসলে পেলেও বলবেন না পাইছেন। সো দ্যাটস এ লং প্রসেস, বাট একটা মানে কিছু তো করার নাই, এটা লিগ্যাল প্রসেসে। আমি মনে করি এই ক্ষেত্রে, আমি যেটা মনে করি, আওয়ামী লীগের করণীয় যেটা, এটা আমার ব্যক্তিগত অভিযোগ, আমার কোনো আওয়ামী লীগের নেতার সাথে আলাপ হয়নি, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা উইথড্র করা আর মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা বিনা শর্তে, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এইগুলোর জন্য আন্দোলন কিভাবে করবেন? প্রথমত এই তারিক সরকারকে অ্যাপিল করতে হবে, তোমরা নিষেধাজ্ঞা উইথড্র করো, তারা করবে না, না করলেও ক্ষতি নাই, তখন জনগণ বুঝবে যে তারা অন্যায় কাজ, সরকার অন্যায় করেছে। 2 নম্বর হলো, আমরা রিট পিটিশন করবো, লিগ্যাল প্রসেসে বিভিন্নভাবে চেষ্টা করব। ওইখানেও যদি আমরা ডিনাই হই, নট ব্যাড, জনগণ আমাদের সাথে বুঝবে যে সরকার অন্যায় করতেছে। আর আওয়ামী লীগের শক্তি হলো জনগণ, জনগণের সমর্থনটা পাবেন। তারপরে যেটা আমরা ইলেকশন কমিশন বলবো, আমরা এই আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্র কিংবা বড় বড় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, তাদের কাছে যাব, ওরা একটা লিপ সার্ভিস দিবে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় যেটা, দেশের মধ্যে দাবি তুলতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন অ্যাসোসিয়েশন, দাবি তুলতে হবে যে নিষেধাজ্ঞা কিসের ডেমোক্রেসির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এইসব বলতে হবে। আর আন্দোলন করতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নাই। এইগুলো করলে পরে সরকার বাধ্য হয়ে এই নিষেধাজ্ঞা উইথড্র করতে বাধ্য হবে, এই মিথ্যা মামলা উইথড্র করতে বাধ্য হবে, আমাদের তাদের বাধ্য। ডক্টর মোমেন, আমি আপনার কাছে ফিরছি, কিন্তু প্রফেসর কার্জন, এই যে আপনি বললেন যে আইসিটিটার প্রতিষ্ঠাই একদম অবৈধ, কোনো নিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়ায় হয়নি, কেউ দেশে কি কোনো আইনজীবী নেই যারা এটার বিরুদ্ধে একটা রিট করতে পারে? কে করবে আপা? মানে কে করবে? সেই আইনজীবীটা কে? সেই অধ্যাপকটা কে? সেই সুশীল সমাজের লোকজন কে? মানে আপনি আপনি কিছু করতে গেলে, যে আমি কথা বলছি, আমি তো ঝুঁকি নিয়ে কথা বলছি, আমার উপর যদি মব হয়, কে আমাকে রক্ষা করবে? এক হচ্ছে যে মবের ভয়, হ্যাঁ, আর 2 হচ্ছে যে মব যদি আপনাকে কিছু নাও করে, আপনাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গেল, আপনি দিনের পর দিন থাকলেন, তা আপনাকে কে করবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের উচিত প্রতিষ্ঠানগুলোকে কোনো মানে হাত না দেওয়া, যে ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিন তার মতো করে চলবে, বিশ্ববিদ্যালয়গুলো তার মতো করে চলবে, আদালতগুলো তার মতো করে চলবে। কিন্তু আমি ভেরি সরি টু সে, 2001 সাল থেকে যদি আমি ধরি, আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে দুর্বল করা হয়েছে। আজকে যদি আমাদের উচ্চ আদালতটাই শক্তিশালী থাকতো, ওখানেই কিন্তু আপনি অনেক রিলিফ পেয়ে যেতেন। কিন্তু আমাদের এখানে আপনার গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার, একটা ভালো ইলেকশন কমিশন,
একটা ভালো উচ্চ আদালত, তারপরে হিউম্যান রাইটস কমিশন, তারপরে আপনার অনেকগুলো পূর্ব শর্ত। তা আমাদের এখানে সেগুলো নেই। তো আপনি আমাকে আজকে প্রফেসর কার্জন, দেখুন আমরা যদি 5ই আগস্টের পরে দেখি যে সবার আগে তারা বিচারপতিদেরকে জোরপূর্বক বাধ্য করেছে পদত্যাগ করতে, তার মানে তো বিচার বিভাগ শক্তিশালী ছিল, যে কারণে তারা আস্থা রাখতে পারেনি দেখে তাদেরকে আগে বিতাড়িত করেছে নাকি? না, এবং সেটা ব্যক্তি ইলিগালি বিচারককে অবৈধভাবে বিভাগ স্বাধীন কিনা সেইটা তো আপনার নির্ণয় করার কিছু মানদণ্ড আছে, তাই না? এখন যদি আপনার প্রত্যেকটা বিচার বিভাগ তারা যদি মানে সরকারের মুখের দিকে তাকিয়ে রায় দেয়, হ্যাঁ, এবং তারা যদি সরকারের, কারণ আপনার একটা দেশে কিন্তু আপনি দেখবেন যে মানে সরকারের নানা কর্মকাণ্ডে অনেকেই কিন্তু বিক্ষুব্ধ থাকে এবং তা তো তাদের অবশ্যই না। আমি ডক্টর মোমেনের কাছে আসবো, কিন্তু তার আগে প্রফেসর কার্জন আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, ধরেন ডক্টর ইউনূসের সরকারের আমলে অনেক কিছু হয়েছে, ওকে, সবাই বললো একটা রাজনৈতিক সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে অনেক কিছু বদলাবে। তো প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে, কিছু বদলানোর আভাস কি পাচ্ছেন নাকি? আর 1.5 মাস খুব বেশি সময় না, এবং এটা বাংলাদেশ একটা ক্রস রোডে। হ্যাঁ, কারণ আপনি আইন আদালত অন্যান্য যে সমস্ত কিছু বললেন তার চেয়ে আমি অনেক বড় করে দেখি যে আমার বাংলাদেশটা মুক্তিযুদ্ধ সংবিধান, মানে মুক্তিযুদ্ধের কথা কেউ বলবে, মানে সেই অবস্থাটাই এখানে আপনার মানে এমন একটা অবস্থায় ছিল যে আপনি মুক্তিযুদ্ধ সংবিধান এবং এইখানে যে কনস্টিটিউশনাল ওয়ার্ডার, আমি বিএনপির সমালোচনা করা সত্ত্বেও তারা কিন্তু মুক্তিযুদ্ধ সংবিধান কনস্টিটিউশনাল ওয়ার্ডার সেটা কিন্তু তারা রক্ষা করেই চলছে। আপনি এখানে যদি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যদি এখানে আসতো, তাহলে তো আজকে আপনি এই সংবিধান দেখতেন না। মানে সংবিধান বলছি যে আপনার তো রেফারেন্ডামের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ হতো, এবং সংবিধান সংস্কার পরিষদ হলে তারা এটা কৌশলে বাংলাদেশ 1972 সালের যে সংবিধান সেটাকে তারা বাতিল করতো। সুতরাং আমি কিন্তু আমাদের সমস্যা কিন্তু একটা জায়গায় নেই। এবং আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি দেখেন যে আমার বাংলাদেশের যে পোটেনশিয়াল, বঙ্গবন্ধু কন্যা যেটা মানে তার ক্ষমতার সময় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের মতো একটা দেশ কত সম্ভাবনাময় হতে পারে, কিন্তু আপনি দেখেন যে এইখানে আপনার জিও পলিটিক্সের যে ইন্টারেস্ট, যে এইখানে ইন্ডিয়ার স্টেক আছে, এখানে ইউএস এর তাদের স্টেক আছে, তারপরে চায়নার স্টেক আছে, এবং নানা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির কিন্তু একতাবদ্ধ হতে হবে। আপনি দেখেন ইন্ডিয়াকে তাকিয়ে তারা কিন্তু বাংলাদেশের কোন ইস্যুতে সিদ্ধান্ত যখন নিচ্ছেন, সব দলকে ডেকে সিদ্ধান্ত নিচ্ছেন। এইটা কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এবং ডক্টর মোমেন, আমরা তো বিএনপির তরফ থেকে সেরকম কোনো উদ্যোগ তো দেখিই না। এই যে ঐক্যবদ্ধ হওয়ার কথা প্রফেসর কার্জন বললেন, তো বিএনপির তরফ থেকে তো সেরকম কোনো উদ্যোগ নাই। উপরন্তু আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। বিএনপি আপনার ইউনূসের যত অপকর্ম, সেই অপকর্মের মজাটা লুটতেছে, এবং তারা সহজে এই নিষেধাজ্ঞা উইথড্র করবে না, মিথ্যা মামলা প্রত্যাহার করবে না। ওই ইউনূস যেমন সব টেররিস্টকে বের করে দিল মিথ্যা মামলা বলে, আর করেছে কি তার ঘরনার সব লোকে 23,000 না কত হাজার করেছে। তারা এই মজাটা লুটবে, কিন্তু কতদিন এই মজাটা লুটবে? কারণ তারা যদি স্থায়িত্ব চায়, দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জনগণকে কাজ করতে হলে কিছুটা ন্যায় বিচার করতে হবে, কিছুটা নৈতিকতা রাখতে হবে। তা যদি না থাকে, তাহলে সরকারের স্থায়িত্ব কমে যাবে। আমি মনে করি যে আপনার তারিক জিয়া সরকার চাইবেন যে তারা তাদের 5 বছর টেনিয়ারটা করতে চান। করতে হলে ইতিমধ্যে ইউনূস সরকার তাদের যে চ্যালেঞ্জের মধ্যে ফেলে গেছে একাধিক, শুধু ট্রেড এগ্রিমেন্টটা, শুধু আপনার এই অপকর্ম না, ইউনূস সরকারের এই 18 মাস তো বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম অপকর্মের শাসন, মব সরকারের শাসন। এইগুলো তারা কিছু কি করতে হবে, চেঞ্জ করতে হবে, নতুবা তাদের আপনার স্থায়িত্বটা কমে যাবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। বাঙালি জাতি কখনো কাউকে একেবারে ক্লিন সাইড দেয় না। সুতরাং আমার বিশ্বাস যে জনগণই
আপনার আন্দোলন করবে, এবং এই তারিক সরকার নিজের তাগিদে তাদের কিছুটা পরিবর্তন করা দরকার, সেটা আমরা আশা করি। আর যদি না করে থাকেন তাহলে তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকবে না। হ্যাঁ, তারাও ওই আস্থা বলে তাদের বের করে দেবে। হ্যাঁ, জি। কারণ দেশটা খুব ভালনারেবল দেশ, বুঝছেন। এবং ডক্টর মোমেন, অনেকেই বলেন যে জামায়াত এবং বিএনপি যে একটু তারা বিরোধিতা দেখায়, এটি নাকি পুরোটাই একটা খেলা। হয়তো বা এটি দে মে বি রাইট, কারণ এইটা একটা খেলা। তাদের সবারই একটি আপনার চক্ষুশূল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। তারা ওদের চায় না, কারণ কোনোভাবেই ওরা আসলে, কারণ এদের আওয়ামী লীগের এখনো জনসমর্থন তো অনেক বেশি। দেখেন, আওয়ামী লীগের জনসমর্থন 36 থেকে 48-এর মধ্যেই ছিল, এখন শুনি যে জনসমর্থন 60-এর উপরে চলে গেছে। সুতরাং ওদের ভয় পায়। সুতরাং এই জামাত এবং বিএনপি তারা দুজনেই চাইবে যে কোনোভাবে, আর এবং এনসিপি কোনোভাবে যাতে আওয়ামী লীগ কোনো স্কোপ না পায়। কারণ একবার কামের স্কোপ পেলে, যেহেতু জনগণ তাদের সাথে আছে এবং তারা ন্যায়ের পক্ষে, সুতরাং তাদের সমর্থন অনেক অনেক বেড়ে যাবে। সেই জন্য তারা যেভাবে পারে এইটারে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, কতদিন আটকাবেন? দেশবাসীকে এই যে একটার পর একটা অঘটন হচ্ছে দেশে, এইগুলো কতদিন সামলাবেন? এই যে ইদানিং মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধরে সামান্য তেলের জন্য থাকে, এইগুলো যখন ম্যানেজ করতে পারবে না, কিংবা এই যে হামের কারণে অনেকগুলো বাচ্চাগুলো মরে গেল, এইসব যখন তিনাদের অপকর্ম বড় হয়ে আসবে, তখন জনগণের ঠেলা দিয়ে বের করে দিবে। তো তখন সবাইকে আমি বিশেষ করে মনে করি তারিক জিয়ার জন্য বেটার পথ হলো, এই যে চ্যালেঞ্জগুলো ওনার সামনে আছে সেইগুলো মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যমত দরকার। আর ঐক্যমত করতে হলে আওয়ামী লীগদের সঙ্গে নিয়ে করতে হবে। আর জামাত, যদিও তারা একটা খেলার মধ্যে আছেন জামাত আর বিএনপি, কিন্তু ইন দ্য লং রান জামাত কিন্তু বিএনপিকেও আপনার সুযোগ দিবে না, তাকেও ঠেলা দিয়ে ফেলে দেবে। সুতরাং তিনারা যদি থাকতে চান তাহলে আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করতে হবে। সেই জন্য আমার ধারণা, যদি তারেক জিয়া স্মার্ট হন, তাহলে তিনি এই বিভিন্ন রকম অপকর্ম যেগুলো, কিংবা রেস্ট্রিকশন আওয়ামী লীগ এইগুলো উড্ড করে তাদেরও দলে নিবেন। দলে নিলে পরে ওনার অবস্থানটা শক্তিশালী হবে, এটা আমার বিশ্বাস। এবং ডক্টর মোমেন, আপনাকে একটা প্রশ্ন আমি করতেই চাই, সেটি হচ্ছে যে এই যে জাতিসংঘের রিপোর্টারদের চিঠি কিংবা শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই, এইগুলোর পরিপ্রেক্ষিতে মানে কূটনৈতিকভাবে এবং আইনগতভাবে কি মানে দলগতভাবে কি আওয়ামী লীগ মানে কোন কৌশলে আগাচ্ছে, যে তারা ডিফারেন্ট ওয়েতে তারা কি মানে বিল্ড করার চেষ্টা করছে কিনা যেই জায়গাগুলিতে ঘাটতি হয়েছে? আওয়ামী লীগ কিভাবে দাঁড়াচ্ছে, অগ্রসর হচ্ছে আমি জানি না, কারণ ওনাদের সাথে আমার খুব আলাপ আলোচনা হয়। আমরা তো সব যাযাবরের মতো এখন বসবাস করছি। আর আওয়ামী লীগের যে হাই কমান্ড, আমি বলি ডক্টর খলিলুর রহমানকে আপনার জাতিসংঘের মহাসচিব মনে করিয়ে দিয়েছেন যে এই চিঠিটার ব্যাপারে, এবং আওয়ামী লীগকে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এই ব্যাপারে যে মনে করিয়ে দিয়েছে, এবং সামনে খলিলুর রহমান একজন প্রার্থী আছেন একটি কমিটির প্রধান হওয়ার জন্য। তো আপনার কি মনে হয় জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট? এক্স্যাক্টলি, সো এটা একটা বড়, তো আপনার কি মনে হয় কূটনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রভাব শক্তি বাড়ছে? অবশ্যই বাড়ছে। আর এই চিঠিটা আমাদের সপক্ষে, কারণ আমরা এতদিন নিজের কথা বলেছিলাম, এখন আমরা বলবো যে তোমাদের লোকই একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার অর্গানাইজেশন, তিনটা স্পেশাল রেপোর্টিয়ার এই তথ্য দিয়েছে, তাতে গ্রহণযোগ্যতা অনেক বাড়বে এবং তার ফলে সরকারকে জবাবদিহিতা করার জন্য একটা জোরালো অবস্থান হবে। আমার মনে হয় চিঠিটা এই দিক থেকে খুবই শক্তিশালী। যদি আমাদের সময় অনেক চিঠি এসেছে, আমরা অনেক ইগনোর করেছি, অনেক ইগনোর করেছি, তবে আমরা উত্তরও দিয়েছি। এই কংগ্রেসম্যানের চিঠি আসলে আমরা তাদের উত্তর দিয়েছি। আর বিশেষ করে স্পেশাল রিপোর্টিয়ার, কারণ স্পেশাল রিপোর্টিয়ার যেগুলো দেয় সেইগুলো আমরা ইতিমধ্যে আমরা সেইগুলো অ্যাকসেপ্ট করেছি। আর অ্যাকসেপ্ট করে ভায়োলেট করে তখন অসুবিধা হয়, শুধু আমাদের উত্তর দিতে হয়। তো ইনারা যদি না দিলে কিন্তু আরো ওদের ঠেলা দিবে বারবার। আর এইটা আমাদের জন্য আওয়ামী লীগ গণনার লোকজন খুব শক্তিশালী অবস্থান, কারণ এর প্রেক্ষিতে আমরা
এই ইউএন কে বলতে পারবো, বিভিন্ন সদস্য রাষ্ট্রের কাছে যেতে পারবো এবং বলবো এটা আমাদের বক্তব্য না, দেখো স্পেশাল রিপোর্টের বক্তব্য। তখন আমাদের বক্তব্যটা গ্রহণযোগ্য হবে, কারণ ইউনুসের সময় আমাদের একটা জিনিস ফেস করেছি, ইউএন কে বললে বলে হ্যাঁ তোমাদের হিরো, তোমাদের ব্যাংকার টু দ্য পুয়ার, তোমরা এর বিরুদ্ধে কেন? তখন এভিডেন্স ছাড়া তারা গ্রহণ করে নাই। তারপরে যখন আমরা এভিডেন্স দিয়েছি, ইউনুসের অবস্থান নড়বড়ে হয়েছে। হ্যাঁ, এখন আমরা তো শক্তিশালী এভিডেন্স পেলাম এই রিপোর্টারদের, এইটা আমরা আমাদের উপর নির্ভর করবে আমরা কিভাবে প্লেস করি, কিভাবে হাউ ইউটিলাইজ ইট। আর ল ফার্মেরটা আমি বলতে পারবো না, যেটা আমি প্রফেসর কার্জন আপনাকে জিজ্ঞেস করছি ল ফার্মের ব্যাপারে। যদি ধরেন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর এর মধ্যে বলে দিয়েছেন তারা চিঠি পাননি, এটা আমলে করার কোনো ব্যাপার নয়, এরকম তারা বলেছে, এমনকি এটা কি ধরনের লিগাল ফার্ম সেই প্রশ্নটিও এই চিফ প্রসিকিউটর তুলেছে। তো আপনার কি মনে হয় দিস ইজ আ বিগেইনিং, এটা একটা বিগেইনিং হইতে পারে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ আপনার এই মানে বিষয়গুলো তো আপনি মানে জেনতেন ভাবে করলে তো হবে না, আপনাকে তো অ্যাকাউন্টেবল হতেই হবে। কারণ আজকে ধরেন বাংলাদেশ 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা শাসন দেখলো, মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকারময় একটা শাসন আর কি। এবং ইতিহাসে তার অবস্থান নির্দিষ্ট হয়ে গেছে, সে ইতিহাসের ডাস্টবিনেই থাকবে এবং ইতিহাসে সে মীর জাফর হিসেবেই সে ট্রিটেড হবে। কারণ যে ব্যক্তি মানে এত লোভী, এত প্রতিহিংসা পরায়ণ এবং যার দেশপ্রেম বলে কিছু নাই, সে দেশটাকে এখানে বসে তার নিজস্ব কর্পোরেট লবিস্ট যারা, হ্যাঁ, ওই ভেতরে তার 17 জন না কতজন তারা ডুয়াল সিটিজেন, তাদেরকে ওখানে নিয়োগ দিয়ে তার নিজের স্বার্থ, গ্রামীণ ব্যাংকের স্বার্থ, এগুলো সে উদ্ধার করেছে। দেশের বিষয়ে তার কোনো কনসার্ন নেই। তাকে যারা বসিয়েছে, হ্যাঁ, এবং নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি করে $22 বিলিয়ন আপনার ওই মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা সুবিধা নিয়ে যাবে। তাতে আমার কৃষির কি হবে, আমার বাণিজ্যের কি হবে, আমার সমরাস্ত্র কিনতে হবে অনেক পয়সা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তো ধরেন যে এটা তো মানে আমাদের এটা কিছু সময় লাগবে, কিছু সময় তো লাগবেই দেশটা স্টেবল হতে। হ্যাঁ, এবং তারপরে তো প্রত্যেকটা প্রশ্নই আপনি তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আপনি যে এই যে আদালতটা গঠন করলেন, এটা কোন আইনে গঠন করলেন? হ্যাঁ, কারণ আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সময় তো 133টা অধ্যাদেশ জারি করে ফেললেন, এবং কি হাস্যকর, প্রতি 4.5 দিনে একটা অধ্যাদেশ হয়েছে। যেখানে ধরেন যে একটা অন্তর্বর্তী সরকার, আমরা তো মানে কেয়ারটেকার সরকার একটা, যে তাদের 3 মাস কিংবা 6 মাস একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, অন্তর্বর্তী সরকারও তো তাই, যে আপনার কিছু অন্তর্বর্তী কাজ করার জন্য এবং পলিসিগত বিষয়ে তারা যে পলিসিগত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই যে 133টা অধ্যাদেশের ভিতরে তো অধিকাংশই টেকার কথা না, তার ভিতরেও বোধহয় 20-25 কয়েকটা বাতিল হচ্ছে। হ্যাঁ, বিএনপি সেটা মানে বাতিল করে দিচ্ছে, আবার কতটা মানে কোথায় কতটা টিকবে কি টিকবে না। হ্যাঁ, এবং মেজর একটা যেটা আপনার রেফারেন্ডামের বিষয়টা পুরো যে একটা প্রতারণা ছিল, কারণ আপনার যে ঐক্যমত কমিশন যেটা করলো, মানে কিরকম আপনি মানে এদের কি মানে লজ্জা টজ্জা বলে কিছু না, নোবেল লরিয়েট আপনার সেই আমি শেষ করব কিন্তু ডক্টর মোমেন, আপনি জানেন সম্প্রতি এই যে আমির হামজা এবং মিজানুর রহমান, এদের দুজনকে দুটি দেশ থেকে তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে এগুলো এই যে বাংলাদেশ সম্পর্কে যে ইমেজ এবং তাদের কার্যক্রম সম্পর্কে বিদেশিদের কাছে ভিন্ন দেশগুলোতে একটা বার্তা গেছে, তার প্রভাব কিনা? অবশ্যই আপনার এই ইউনূস সরকারের সময়ে আমাদের দেশের ভাবমূর্তিটা তলানিতে চলে গেছে। আর এই দেশে যে সন্ত্রাস বেড়েছে এবং এই যে টেরোরিস্টের আপনার বাংলাদেশের বিখানে ককুন অফ টেরোরিজম, এইগুলো সারা বিশ্বে জানছে। কারণ বিশেষ করে জিহাদি মব যেভাবে দেশ ধ্বংস করার তালে ছিল, এগুলো পৃথিবীর তো অন্ধ মুক্ত, তাদের চোখ তো বন্ধ না। তা আগামীতে দেখেন এর ফলে ইউনূস সরকারের সময়ে প্রত্যেক দেশ আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, ভিসা দেয় না। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় 2 দেশে আমরা বড় ভিসার ওপেনিং করেছিলাম। একটা হলো আমির আমারাত, আমিরাত বহুদিন বন্ধ ছিল। আর ওই আমির আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমার বন্ধু ছিল, পুরনো লোক, আমার সাথে পরিচয়, তার বাপের সাথে আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং উনি খুব ভালো লোক ছিলেন। আমি ওই
শিশু আপনার উটের দৌড়ের কাহিনীর সময়, উটের জকির সময় ওনার সাথে সাক্ষাৎ করি, তখন ও ক্যাবিনেটে ওনার সাথে ছিল, তখন তার সাথে পরিচয়। সে আমার অ্যাসুরেন্সে আপনার ওই ইউএইতে ভিসাটা উইথড্র করে, এখন আবার বন্ধ করে দিয়েছে। আর আরেকটি হলো সৌদি আরব, সেইটা শেখ হাসিনার কারণে সেই লক্ষ লক্ষ লোক আমরা সৌদি আরবে পাঠাচ্ছি, এই সবই এখন মোটামুটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা তো খুব ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ দুনিয়াকে নিয়েই থাকতে হবে, আমার চাকরি বাকরির জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য, পৃথিবীকে, উই আর ইন এ গ্লোবাল ওয়ার্ল্ড, হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। এই সরকার দিনে দিনে ভাবমূর্তি এত খারাপ হয়েছে মানে ইউনূসের কারণে, সুতরাং সেই থেকে উদ্ধারের জন্য তাদের কয়েকটা ভালো পদক্ষেপ নিতে হবে। আমি তো মনে করি যে দেশে গণতন্ত্র আইনের ব্যবস্থা করতে হবে, এই নিষেধাজ্ঞা উইথড্র করতে, এগুলি কিভাবে করে হবে? প্রফেসর কার্জন যেখানে বলছেন তিনি জেল খেটে এসেছেন, এখনো কথা বলতে অত্যন্ত ভয় নিয়ে কথা বলতে হচ্ছে, তো আপনারা সেই উত্তরণটা কেমন করে দেখেন? শুনেন, এখন জেলে তো আমাদের দেশে জেলের আপনার ক্যাপাসিটি হলো 42,000, এখন প্রায় 4 লক্ষ জেলে আছে। আর বাংলাদেশের তো আওয়ামী গণনার কিংবা সুস্থ মস্তিষ্কের লোক যারা আওয়ামী লীগ করে না কিন্তু তারা নৈতিকভাবে শক্তিশালী, এদের লোক তো অনেকে আছে। কয় লক্ষ লোককে তারা জেলে ঢুকাবে? ওরা পারবে না, ওই বেল দিতে বাধ্য হবে। এখন শুরু হয়েছে, বেল দেওয়া এখন তো শুরু হয়েছে, সুতরাং লোক ঢুকবে, বাড়বে। আমি এখন প্রত্যেকদিন তৃণমূলের লোকের সাথে আমি আলাপ করি, তারা বলে যে আপনার নেতা আপনারা বলেন আমরা আন্দোলন করবো, জেলে যাব, শুধু জেলে যখন যাব তখন আমার পরিবার কিংবা খাবে সেটার জন্য কিছু ব্যবস্থা করতে পারেন, আর আমার বেলের জন্য কিছু সাহায্য করতে পারেন, তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা জেলে যেতে কোনো আপত্তি নাই। রাজনীতি যারা করে তাদের জেলে যেতে কোনো আপত্তি নাই। আমরা না সরকারি কর্মচারী, সুতরাং আমরা একটু ভয় পাই জেলকে, কিন্তু রাজনীতি যারা করে ইট ইজ নট ওদের ডাল ভাত। যাই হোক, সুতরাং কত জেল দিবে? আমার ধারণা যে এই সরকার একটার পর একটা অসুবিধায় পড়বে, তখন বাধ্য হয়ে আওয়ামী লীগ আমার উপর আরো কনসিডারেট হবে। হ্যাঁ, চাইবে না সহজে, কিন্তু বাধ্য হয়ে হ্যাজ টু বি কনসিডারেট। আর বাংলাদেশে কনসিডারেট না হয় বাংলাদেশ ঠিক, কারণ আমরা খুব ইন্টারডিপেন্ডেন্ট দেশ। এই আমাদের দেখেন, এই যে জনগণ, যদি দেশের অবস্থা খারাপ হয় তাহলে বিদেশের আমার জিনিসও কিনবে না, তখন তো 12টা বাজবে, আমার রেমিটেন্স পাঠাবে না আমাদের প্রবাসীরা, তখন তো দেশের 12টা বাজবে, সরকার চলবে কিভাবে? আমরা কি আপনাকে হারাই ফেললাম? যাই হোক, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ইউনূস সরকার শুরু করে মিথ্যাচারের একটা কালচার, আর এই সরকারও মিথ্যাচারটা ফলো করতেছে। এই যে স্বাস্থ্যমন্ত্রী, সে একটা মিথ্যাচার করলো যে কি, যে আওয়ামী লীগের সময় 8 বছর ইনজেকশন ইমিউনাইজেশন হয় নাই, সেই জন্য আপনার এই হাম ঢুকে। আওয়ামী লীগের দুনিয়াতে পৃথিবীর মধ্যে 121টি কান্ট্রির মধ্যে 121টি দেশের মধ্যে আওয়ামী লীগ এই ইমিউনাইজেশনের ক্ষেত্রে এত সাফল্য অর্জন করে যে ইউএন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2019 সালে ভ্যাকসিন হিরো, আমি সেই ইয়েটা কভার করেছিলাম, ওই অধিবেশনটাও কভার করেছিলাম এবং ভ্যাকসিন হিরোটাও আমি কভার করেছিলাম। বলি না, এটা কিসের ইউনিসেফ, তারা এই তথ্য সংগ্রহ করে আপনার এটা আমাদের দেয়। আমি তখন এইখানে অ্যাটেন্ডেড অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন, শতভাগ শিশুদের টিকার আওতায় আনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো দেয়। আর আপনি যদি তথ্যগুলো, আমি এই ভদ্রলোকের বক্তব্য শোনার পরে আমি ইউনিসেফ যতে যাই, গুগলসে যাই, গিয়ে দেখি যে কয়েক বছরের এখানে 2018 থেকে 25 সাল পর্যন্ত যে তথ্যটা আমি দেখেছি, আওয়ামী লীগের সময় প্রত্যেক বছরই 96-97 নিচে কোনোদিনই হয় নাই। শুধু ইউনিসেফ 2025-এ 60% ইউনিকুলেশন হয়েছে। আর আরো দেখলাম যে 1982 সালে আমাদের 1985 সালে আমাদের ভ্যাকসিনেশন ছিল মাত্র 2%। পরবর্তীতে চিন্তা করেন 100% করে ফেলেছে, এবং সেইগুলোকে এই যে শেখ হাসিনা যত্ন নিল, সবগুলো তথ্য তার কাছে থাকে, তার ফলে ইমিউনাইজেশন অনেক সহজ। ইট ওয়াজ এ ন্যাশনাল প্রোগ্রাম, সাকসেসফুল প্রোগ্রাম। এইসব ক্ষেত্রে মিথ্যাচার, এই সরকারকে আমি উপদেশ দিব যে মিথ্যাচার বন্ধ করেন।
গ্যাসে লাইন করে গ্যাস পায় না, বলে কোনো গ্যাসের কোনো অভাব নাই। আচ্ছা, মিথ্যাচারটা বন্ধ করেন। দেশ শাসন করতে হলে সত্য ঘটনাগুলো বিশ্লেষণ করেন, যেখানে বটলনেস আছে সেটা দূর করেন। মিথ্যাচার দিয়ে কারণ ইদানিং তথ্যগুলো বাজারে সামহাও ইজ অ্যাভেলেবল। সো মিথ্যাচার বন্ধ করার জন্য আমি সরকারকে উপদেশ দিব। হ্যাঁ, আর ইভেন আমি আমার বন্ধু আলমগীরকেও বলতে চাই, তুমিও এই বুড়ো বয়সে মিথ্যাচার করো কেন? তোমার তো এখন এই বয়সে গর্তে চলে যাওয়ার সময় চলে আসছে, সুতরাং এই বয়সে মিথ্যাচার করা ঠিক না। যেটা সত্য সেটা, আমার সরকারে অনেকগুলো অপকর্ম ছিল, অবশ্যই স্বীকার করি। হ্যাঁ, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে আমরা দুর্বল ছিলাম, আমরা এই করাপশনের ক্ষেত্রে আমরা সেই রকম শক্তিশালী অবস্থান নেয় নাই, অবশ্যই এগুলো আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু এই বুড়ো বয়সে মিথ্যাচার করা ঠিক না। অনেক ধন্যবাদ। প্রফেসর কার্জন, যদি শেষ কিছু বলতেন, আওয়ামী লীগ কতটা শক্তিশালী হচ্ছে এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, আর এই অব্যবস্থাপনাও, যে অব্যবস্থাপনা, ঘাটতি, দুর্বলতা দেশ চালাতে গিয়ে ধরা পড়ছে, মানুষ যেভাবে করে ভুগছে, তেল নাই, গ্যাস নাই, টিকা নাই, কোনো কিছুর গ্যারান্টি নেই। আমি শুনেছি বিয়েতে যৌতুক দেওয়া হচ্ছে তেল, উপহার দেওয়া হচ্ছে তেল। হ্যাঁ, এরকম একটু বলি, শেখ হাসিনা এই হেলথ মিনিস্ট্রিকে 41,700 কোটি টাকা রেখে গেছে, ইউনুস খেয়ে ফেলেছে। হ্যাঁ, উল্টা আরো বলছে যে রিজার্ভ নাকি তারা $32 বিলিয়ন রেখে গেছে, ওয়ারাস কোনো বিল তারা পরিশোধ করে নাই। এনিওয়ে, প্রফেসর কার্জন, যদি শেষ কিছু বলতেন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন যে 5ই আগস্টের পরে আপনার শত শত হাজার হাজার, মানে একটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের ভেতরে আপনি যদি কোনো একটা দলের ভিতরে কেউ অন্যায় করে সেটার শাস্তি দিতে হবে, সেই শাস্তিটা কেউ কিন্তু আমরা অস্বীকার করি না। কিন্তু আওয়ামী লীগের অনেকেই আপনার ছিলেন নীতিনিষ্ঠ সমর্থক, তারা কিন্তু কোনো অন্যায় করেন নাই, কিন্তু শুধু সমর্থনের কারণে আপনার কত শিক্ষক চাকরি হারিয়েছে, আপনার পুলিশ কর্মকর্তা যারা বিসিএস পরীক্ষা দিয়ে ওখানে আপনার সারদা ট্রেনিং, সারদা একাডেমিতে ছিল, তাদেরকে আপনার এসআই, তারপরে এএসপি, এরকম আপনার তাদেরকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। এবং আপনি বিভিন্ন জায়গাতে মানে সরকারি বেসরকারি শত শত হাজার হাজার, এবং আপনি আজকে জেলের কথা বলছেন, আদর্শিক আন্দোলন করতে গিয়ে বাঙালিরা জেল ভয় পায় না। কিন্তু আমি তো নিজে দেখে আসলাম, আসাদুজ্জামান নূর, এই লেজেন্ডারি ফিগার, তাকে 18 মাস জেলে রেখেছে, তার মিথ্যা মামলা, জামিনও দিচ্ছে না। বিচারপতি খায়রুল হক, অধ্যাপক আবুল বারকাত, তারা তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। আপনি আজকে বলছেন রিট করার কথা, কে রিট করবে আমাকে বলেন? কোন আদালত রিট নেবে? আর মানে যেখানে আপনার মানে এইরকম পরিস্থিতি, আপনি ধরেন যে রেজিম চেঞ্জ হয়েছে, আপনার কিছু মন্ত্রীরা চলে গেছে, মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা জেলে আছে, কিন্তু এইবার আপনার মানে আওয়ামী লীগ এবং প্রো লিবারেশন প্রত্যেকটা সেক্টর, যে সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে, মানে জেনোসাইডের মামলা হয়েছে, শিক্ষকদের বিরুদ্ধে হয়েছে, ব্যাংকারের বিরুদ্ধে হয়েছে, ক্রিকেটারের বিরুদ্ধে হয়েছে, সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে হয়েছে, মানে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যত শেকড়, এবং সাথে সাথে প্রো লিবারেশন শত শত হাজার হাজার মানুষের শেকড়, এবং কোথাও কোনো প্রতিকার নাই। কত কত মানুষের যে বেতন বন্ধ, আপনি শিক্ষকদের মধ্যে আমার বিভিন্ন জায়গাতে কথা হয়, তাদেরকে চাকরিচ্যুত করেছে, বেতনও বন্ধ, সাসপেন্ড করে রেখেছে, বেতনও বন্ধ। তা তারা কিভাবে চলছে? আপনি তো আন্দোলনের কথা বলছেন, তারা তো এক্সিস্টেন্সের মানে তারা তো এক্সিস্টই করতে পারছেন না। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনার তো মানে এই পরিস্থিতি থেকে উত্তরণ হবে অবশ্যই, কিন্তু একই সাথে যে আপনি ধরেন যে মানে আমি যেটা বলছি যে বাংলাদেশের আপনি যদি সামনে এগোতে চান, তাহলে পরে প্রথমত হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাদ দিয়ে, আর তৃতীয়ত ধরেন যে বঙ্গবন্ধু কন্যা যে সম্ভাবনার তার দেখিয়েছেন, আপনি তো সেইখানে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলো যদি অ্যানাটমি করে আপনি যদি সঠিকভাবে আপনার অ্যাকশন প্ল্যান ঠিক করতে না পারেন, তাহলে এই যে এত আমরা অর্জন করলাম, আমরা তো ধরে রাখতে পারলাম না। ইউনুস তো সব আওয়ামী লীগের তো ভুল ভ্রান্তির কথা বললে এটা অপরাধ। আওয়ামী লীগ হচ্ছে ফেরেশতাদের দল।
আওয়ামী লীগের কোনো ভুল ভ্রান্তি নেই, আওয়ামী লীগ হচ্ছে না ফেরেশতাদের না, দল। এটা কে বলে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকেরা বলে এরা হচ্ছে তাদের আপনি এদের ভুলভ্রান্তি ভুল থাকবে, ধরিয়ে এমন দিবেন, আছে? আপনার নামে বদনাম করবে, এরা হচ্ছে কি ফেরেশতাদের দল। নো ওয়ে, এটা তো ঠিক না। আপনার আওয়ামী লীগের তো অনেক ভালো কাজ আছে, তাই না? এবং আপনার কিছু কিছু জায়গাতে ভুল ভ্রান্তির কারণে আপনার আজকে 5ই আগস্টের এই পরিস্থিতি হয়েছে, এবং এটা তো ভুলভ্রান্তি আর তার সাথে প্রপাগান্ডা একটু বেশি হয়েছে সে কারণে। কারণ আপনার এর আগে রেজিম চেঞ্জ হয়েছে, আপনার ওই মন্ত্রী মিনিস্টার তাদেরকে আপনার জেলে নিয়েছে, দুর্নীতির মামলা দিয়েছে, কিন্তু এবার তো আপনার প্রত্যেকটা জায়গায় আপনার ইয়ে করেছে আপনার। মোহন ভাই, আমি শোটা শেষ করবো, অনেক লম্বা হয়ে গেছে। জিনিসটা যদি আপনি আমলে না নেন, হ্যাঁ, তাহলে পরে তো আপনার ভবিষ্যতে যদি আবার একই পরিস্থিতি হয়, হ্যাঁ, আজকে ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বললেন তো উনি যাযাবরের জীবন যাপন করছেন, তা আমরা হচ্ছি বাংলাদেশকে, মুক্তিযুদ্ধকে ধারণ করি, হ্যাঁ, আমাদের 30 লক্ষ শহীদ, 5 লক্ষ মা বোন, এবং আমরা মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধুকে ধারণ করি। তা আমরা যদি নিজ দেশে পরবাসী হয়ে যাই, আমরা যদি যাযাবার হয়ে যাই বারবার, তাহলে কি এই দেশটা টিকবে? তো সেই প্রশ্নটা যদি সেই উত্তরগুলো যদি আমি না পাই, তাহলে তো এইটা তো আমি আমার অর্জনও ধরে রাখতে পারবো না। আর আবার যদি এরকম পরিস্থিতি হয়, বারবার এরকম পরিস্থিতি হলে তখন কনসিকুয়েন্সটা, তখন ফলাফলটা কি হবে? ওই যে একটা বিজ্ঞাপন ছিল না, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে আমরা, কি দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে আমরা, কিন্তু ভালোটা, হ্যাঁ, খারাপ ভুল ভ্রান্তি নিয়েই মানুষ হয়তোবা 5ই আগস্টের সংকট হয়েছে, এরপরে আওয়ামী লীগ আপনার 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। কিন্তু আপনার এই যে সংকটটা, এই যে আপনার লার্নিংটা, এটা মনে রাখতে হবে। এটা ব্যক্তির জীবনে যেমন সত্যি, পরিবারের জীবনে সত্যি, আপনার দলের জীবনে সত্যি। তো এটা থেকে তো, আমার সংকট থেকে তো আপনার শিক্ষা নিয়ে আমার আরো সামনে এগিয়ে যেতে হবে। সেই জন্য প্রশ্ন। জি, ডক্টর মোমেন যদি শেষ কিছু বলেন, এইটা কি রেশ ধরে আর কি? আমি সবসময় আশাবাদী কিনা, হ্যাঁ, আমি সবসময় আশাবাদী। আমাদের দেশে ডাকাত পড়েছিল, বাংলা বঙ্গভূমি আগে বর্গি পড়তো, এসে দেশ লুটপাট করে খেত। এই 5ই আগস্টে ডাকাত এসে আমাদের দারোয়ানগুলো, পুলিশগুলো মেরেছে, আমাদের দেশে লুটপাট করেছে, দেশ ধ্বংস করেছে। দেশে যে একটা সম্ভাবনা ছিল যে আমরা ল্যান্ড অফ অপরচুনিটি, একটা ভাইব্রেন্ট ইকোনমি, সেটা ধ্বংস করেছে। কিন্তু এই সবই সময়ের প্রেক্ষিতে দূর হবে। নতুন সরকার আসছে, আমরা সরকারকে কিছুদিন সময় দিব, কিন্তু সরকার যদি সবাইকে নিয়ে, আমি এই তখনও বলেছি যে সবচেয়ে বেশি দরকার দেশে ঐক্যমত, এবং ঐক্যমতটা না হলে সরকারের, যে সরকারই আসুক, তার স্থায়িত্ব খুব অল্প দিনের হবে। আমি মনে করি, আমি খুব কি বলবো, আশাবাদী যে আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। 1975 সালে আওয়ামী লীগ একটা সুনামি আসে, এখন 24-এর সুনামি, আমরা এটা কাটায় উঠতেছি। কারণ আমাদের দেশেও তৃণমূলে বিরাট সংখ্যক লোক আমাদের সপক্ষে আছে, প্রবাসেও বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগ সপক্ষে। আর আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এত অপকর্ম করে নাই যে তাকে একেবারে ফেলে দিবেন, বরং তার অভাবনীয় সাফল্য। এই একাধিক কারণে আমার ধারণা মানুষ, জনগণ এটা হাড়ে হাড়ে বুঝবে, তখন আপনার সম্মানের সাথে। আর আরেকটি জিনিস, আওয়ামী লীগ এখন